প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। অন্যান্য পার্টগুলো দেখতে গেলে প্লাস অন্যান্য অধ্যায়গুলো দেখতে গেলে আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা আগের পার্টে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা বাস্তব সংখ্যা সম্পর্কে একদম ডায়াগ্রাম দেখিয়েছি। তো নতুন কারিকুলামের বইগুলোর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আগের পার্টটা না দেখলে তোমরা কিন্তু নতুন পার্টটা আসলে কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, যার কারণে তোমরা অবশ্যই পার্টটা দেখে আসবে। তো এখানে দেখো ভাগাভাগির খেলা, সংখ্যার ভাগ আমাদের দৈনন্দিন কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেমন 6টি রুটি 2 জনে ভাগ করে খাওয়া, তারপরে 100 টাকা 5 জনে ভাগ করে নেওয়া, 2 বিঘা জমি 3 ভাই বোনের মধ্যে ভাগ করা। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের সংসার জীবনে কিন্তু প্রয়োজনীয়। তো এইসব ভাগের ক্ষেত্রে আমরা কখনো সহজেই করতে পারি, আবার কখনো বেশ সমস্যায় পড়তে হয়। কেননা ভাগটা যদি মিলে যায় তাহলে সমানভাবে বন্টন করা যায়, কিন্তু না মিললে তখন কিন্তু কাকে বেশি দেবে কাকে কম দেবে এই একটা সমস্যা তৈরি হয়। তো একটি অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব। মনে করো তোমরা বন্ধুরা মিলে টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে একসঙ্গে খাও এবং সমান ভাগে বিল পরিশোধ করো। তো বিভিন্ন দিনে বন্ধুদের সংখ্যা এবং খাবারের খরচ নিচে দেয়া হলো, ছক 2.1 পূরণ করো। তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে, বন্ধুর সংখ্যা 2, হ্যাঁ, খাবারের খরচ আসছে 20। তাহলে প্রতিজনের খরচ কত হবে? 2 জনের খরচ যদি 20 টাকা হয় তাহলে একজনের খরচ হবে 20/2। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি যে 20/2, তাহলে প্রতিজনের খরচ টাকা, এটা ভগ্নাংশে চাওয়া হয়েছিল, এটা ভাগ করলে আসলে 10 আসবে। যাই হোক, এখানে ক্যালকুলেশনটা আর করা হয়নি। আর প্রতিজনের খরচ হচ্ছে যে দশমিকে আনলে কত হবে। তো এটা আমরা আসলে ক্যালকুলেশনটা করে দিই। হ্যাঁ, তাহলে এটা হবে 10 টাকা। তো এটাকে দেখো ভগ্নাংশে আনা সম্ভব না, কেননা এটা একটা পূর্ণ সংখ্যা চলে আসছে। তো এটাই অ্যান্সার। আর এই জিনিসটা পূর্ণ সংখ্যা আসলে আসলে দশমিকে আনাও সম্ভব না। হ্যাঁ, যার কারণে এখানে আমরা প্রতিজনের খরচ, হ্যাঁ, দশমিকে যদি করি তাহলে দশমিক দিয়ে এখানে আমাদের 0 দিয়ে নিতে হবে। তো এটা আসলে 10 টাকাই মিনিং করে। হ্যাঁ, আর এখানে যদি আমরা ভগ্নাংশে চাই তাহলে নিচে একটা 1 ধরে নিতে হয়, পূর্ণ সংখ্যার নিচে যেহেতু 1 আছে। তো এটা আমরা নিলাম বা না নিলাম তাতে কোনো সমস্যা নেই। তো এরপরে আছে যে এখানে 40 হচ্ছে টাকা মোট খরচ ছিল 4 জনের। হ্যাঁ, সরি, এটা 42 ছিল। হ্যাঁ, তো 4 জনের যদি 42 টাকা হয়, হ্যাঁ, তাহলে একজনের কত হবে? এই 4 দিয়ে আমাদের 42কে ভাগ করে নিতে হবে। এটা আমরা রাফলি ভাগ করি। এটা এখানে দেখো ভগ্নাংশে আকারে চাওয়া হয়েছে, তো ভগ্নাংশ আকারে আমরা এটা বের করে রেখেছি, এটাই দেওয়া ছিল এটাই। আর এটাকে যদি দশমিকে নিয়ে আসা হয় তাহলে উপরে ছিল 42, নিচে হচ্ছে 4, এই নিচের সংখ্যাটা দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করতে হয়। তো প্রথমে দেখো একবার গেল, 4 × 4। আর এটা একটা ভাগের নিয়ম যে উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। তো এখন এটাকে আমরা দশমিকে আনলে দেখো এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য দিলাম, তাহলে 4 × 5 = 20। তাহলে এই 10.5, অর্থাৎ এরপরে কিন্তু আমরা একটা শূন্য দিতে পারি, অর্থাৎ এটা অটোমেটিক 10 টাকা 50 পয়সা, 5 পয়সা কিন্তু নয়। 5 পয়সা হলে এরকম হতো 10.05। তো এটা আমরা লাস্টে শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। সো এখানে আমরা লিখলাম 10.5। টাকার অঙ্কের ক্ষেত্রে আসলে দিয়ে দিতে হয়, এটা 50 পয়সা ধরে নিতে হয়। তো এরপরে এখানে আছে বন্ধুর সংখ্যা 4, আর হচ্ছে যে খাবারের খরচ ছিল 41 টাকা। তাহলে এটা ভগ্নাংশের আকারে আনলে হবে 41/4। আর এইটা আমরা যদি দশমিকের আকারে নিয়ে আসি তাহলে আবারও আমাদের ওই 41কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে একবার গেল, 4 × 4। হ্যাঁ, উপর থেকে 1 কাটলে এটা ভাজকের চেয়ে ছোট, এখানে একটা শূন্য দিতে হবে। এর বিনিময়ে কিছু পাওয়া যায় না, এখানে আমাদের এখন দশমিক দিয়ে তারপর শূন্য নিতে হবে, অর্থাৎ 4 × 2 = 8। তাহলে এখানে অবশিষ্ট থাকে 2। আর ভাগফলে একবার দশমিক আসলে আমরা একটা শূন্য কিন্তু এমনি নিতে পারি। সো এখানে শূন্য দিলে এটা 4 × 5 = 20। তাহলে এই 10.25, এটা হচ্ছে আমাদের 10.25 টাকা। এরপরে আছে 5 জন বন্ধু 54 টাকা। তাহলে এইখানে হবে 10 ভগ্নাংশের আকারে যদি আমরা করি তাহলে উপরে হবে 54 আর নিচে হবে 5। এইটাকে যদি আমরা এখন দেখো দশমিকের আকারে নিয়ে আসি তাহলে 54/5। তো এটা ভাগ করলে যেটা দাঁড়াবে, প্রথমে একবার গেল, 5 × 5। এই যে উপর থেকে যে অঙ্কটা কাটলাম এটা ভাজকের চেয়ে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয়। তারপরে এখানে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নিলে 5 × 5 = 40। তাহলে এটা কিন্তু অটোমেটিক 80 পয়সা, এখানে শূন্যটা দেয়া না দেয়া একই বিষয় যদিও। তাহলে 10.80 এটা করে দেওয়া ছিল।
এরপরে আছে এখানে 3 বন্ধু, আর সেক্ষেত্রে মোট খরচ ছিল 32, তাহলে একজনের খরচ হবে ভগ্নাংশের আকারে আনলে 32/3। আর এইটা দেখো দশমিকের আকারে যখন নিয়ে আসা হয়েছে, এটা যদিও করে দেওয়া আছে তারপরে আমরা দেখাই। এই 3 দিয়ে যদি আমরা এখন এই 32কে ভাগ করি, তাহলে প্রথমে একবার যাবে 3 আর উপর থেকে এটা 2 কাটলে ভাজকের চেয়ে ছোট একটা শূন্য দিতে হবে। তারপরে এখানে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নেব। তো এই যে আগের পার্টে আমরা এটা দেখিয়েছিলাম যে একই অঙ্ক বারবার রিপিট হয়, সেটা কিন্তু আমরা এখানে পাবো। দেখো আমরা যদি 6 বার দিই তাহলে 3 6 18, অবশিষ্ট থাকে 2, আর ভাগফলে দশমিক থাকলে প্রত্যেক লাইনে লাইনে একটা করে শূন্য পাওয়া যাবে। তো এইভাবে এটা কিন্তু কিয়ামত আসলেও এই ভাগ শেষ হবে না। 3 6 18, অবশিষ্ট 2, আবারও একটা শূন্য এমনি পেলাম, আবারও 6 বার গেল। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। 3 6 18, অবশিষ্ট আবারও 2, আবারও শূন্য নিলে আবারও 6 বার যাবে। অর্থাৎ এখানে যেমন 6টা 4টা 6 নিয়েছিল, আমরা এখানে 3টা নিলাম। এটা আসলে অসীম চলতেই থাকবে, এই কারণে ডট 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 দেওয়া হয়েছে। তো এর পরের যে সংখ্যাটা আছে এখানে 3 বন্ধু আর 42 হলো মোট খরচ, তাহলে এটা ভগ্নাংশের আকারে আনলে হবে উপরে 42, হ্যাঁ, প্রতিজনের খরচ, আর নিচে হবে 3। এটাও যদি আমরা এখন ভাগ করি তাহলে উপরে হচ্ছে 42, নিচে হচ্ছে 3। তো এইভাবে আমরা ভাগ করি, প্রথমে একবার দিলাম 3 অক্ষে 3, অবশিষ্ট 1। তো এটার জন্য কিন্তু শূন্য হয় না, এটা উপর থেকে কোনো একটা অঙ্ক কাটলে সেটা ভাজকের চেয়ে ছোট হলে তখন শূন্য দিতে হয়, যেটা এখানে হয়েছিল এই যে 1 কাটার পরে ভাজকের চেয়ে ছোট। আর এটা কিন্তু বিয়োগফল, অবশিষ্টের জন্য কোনো শূন্য হবে না। হ্যাঁ, তো এখন এইখানে আমরা এই 2 কেটে নিলে 3 4 12। তো অর্থাৎ এই ভাগটা দেখো পূর্ণ সংখ্যা চলে আসছে, অর্থাৎ এখানে দশমিক আনার কোনো সুযোগ নেই। যদি আনতে চাই তাহলে আমরা এইভাবে দশমিক দিয়ে শূন্য শূন্য দিতে পারি। দিয়ে দিলাম এইভাবে। ওকে, এরপরে আছে 6 বন্ধু 55 টাকা, তাহলে এটা ভগ্নাংশের আকারে হবে 55/6। আর এইটা আমরা যদি দশমিকে নিয়ে আসি তাহলে 55/6, 6 দিয়ে আমরা 55কে ভাগ করব। 6 নং 54, অবশিষ্ট 1, দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম, একবার দিলাম 6 অক্ষে 6, এখানে অবশিষ্ট থাকছে হচ্ছে 4, ভাগফলে দশমিক থাকলে একটা শূন্য এমনি পাওয়া যায়। তো 6 6 36, হ্যাঁ, এইখানে অবশিষ্ট থাকছে দেখো 4, আবারও একটা শূন্য আমরা এমনি নিতে পারবো, আবারও 6 বার যাবে। এই ভাগটাও কিন্তু চলতেই থাকবে, যেটা আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়, আমরা আগের পাঠে দেখিয়েছি। আর এই ধরনের অঙ্ক আসলে আমরা আরও পাবো, যেটা একই অঙ্ক বারবার রিপিট হয়। তো আবারও অবশিষ্ট থাকলো 4, একটা শূন্য, আবারও 6 বার দিলাম। এইভাবে যে কোনো আমরা 3টা 6 নিয়েছি, এটা অসংখ্যবার যেহেতু আসবে, এটা কয়টা নিতে হবে এটার কোনো লিমিটেশন নেই। তো এইটা হচ্ছে আমাদের 9 দশমিক। যদি আমরা এটাকে দশমিকে নিয়ে আসি তাহলে 9.16666, তোমরা আরো একটা দুটো বেশি নিতে পারো, এটা সমস্যা না। দিয়ে এই যে এটার মতো ডট ডট দিয়ে দিতে হবে। এরপর আছে 7 বন্ধু 60 টাকা খরচ, তাহলে ভগ্নাংশের আকারে আনলে হবে 60/7। তো এখন এটাকে আমরা ভাগ করে যদি দশমিকে নিয়ে আসি এইভাবে, তাহলে 27টা 56, অবশিষ্ট থাকে 4, এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। তো 5 7 35, এখানে অবশিষ্ট থাকে 5, একটা শূন্য এমনি পাবো। 7 7 49, এখানে অবশিষ্ট থাকে 1, আবারও একটা শূন্য এমনি পাবো। ভাগফলে দশমিক থাকলে প্রত্যেক লাইনে লাইনে একটা করে শূন্য পাওয়া যায়। এখন একবার দিলাম 7 অক্ষে 7, এইখানে অবশিষ্ট থাকছে আমাদের 3, আবারও একটা শূন্য আমরা এমনি নিতে পারবো। তো এইখানে দেখো 4 7 28, অবশিষ্ট থাকে হচ্ছে 2, আবারও একটা শূন্য এমনি পাবো। তারপরে 7 দুগুণে 14, এইখানে অবশিষ্ট থাকছে 6, তারপরে একটা শূন্য এমনি পাবো। তাহলে এখানে আমরা 8 বার দিলে 27টা 56। এই ভাগ কিন্তু শেষ হবে না, দেখো এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, অবশিষ্ট আসলো 4, হয়তোবা রিপিট হতে পারে, আমরা সেই জন্যই দেখছি। একটা শূন্য এমনি নিলাম, তারপরে হচ্ছে 5 বার দিলাম 5 7 35, হ্যাঁ, এখানে আবার থাকলো 5, একটা শূন্য এমনি পেলাম। তো এইখানে 7 7 49, এই যে এই জিনিসটা দেখো রিপিট হবে 5 7 1 4, এইভাবে আরেকটু দেখলেই বুঝতে পারবো। 7 7 49, 1 0, আবারও একবার যাবে। তাহলে 5 7 1 4, এই যে 5 7 1 4, এইভাবে কিন্তু আসতে থাকবে। এই এখন আবার যদি শূন্য দাও তাহলে 30 হবে, 4 7 28, এই যে দেখো
1-এর পরে 4 ছিল। তো যাই হোক, এখানে আমরা যে কয়টা ডিজিট পারি লিখে আমরা জাস্ট ডট ডট দিয়ে দেব। তো এটা হচ্ছে 8.5, 7, 1, 4, 2, 8। এটা আসলে যখন রিপিট হয় ওই পর্যন্ত একটু যেতে হয়। হ্যাঁ, তারপরে 5, 7, 1 দিয়ে আমরা ডট ডট দিলাম। এই একটা অবস্থা। কিছু কিছু আছে যেটা বিভিন্ন অঙ্ক আসে ভিন্ন ভিন্ন, আর কিছু কিছু আছে যে একই অঙ্ক ঘুরে ফিরে আসে। এখানে কিন্তু 5, 7, 1, 4, 2, 8 এইভাবে আসতেই থাকবে, তোমরা ভাগ করে দেখতে পারো। তো এটা ছিল 26 পৃষ্ঠার কাজ। এরপরে আমরা 27 পৃষ্ঠায় যাব। উপরের ছকটি পূরণ করতে গিয়ে তোমরা কি পর্যবেক্ষণ করলে তা নিচে লেখো। তো আমরা এটা বলতে পারি যে উপরের ছকটি পূরণ করতে গিয়ে ফলাফলে আমরা কখনো পূর্ণ সংখ্যা পেয়েছি, যে ভাগগুলো একদম মিলে গিয়েছিল, একদম কোনো দশমিকে আসেনি। যে এগুলো হচ্ছে যে পূর্ণ সংখ্যা পেয়েছিলাম। যেমন এটাতেও একটা পূর্ণ সংখ্যা পেয়েছিলাম, যেটা হচ্ছে 14 আসছিল এটা। তো আমরা সেটার কথা বলছি। কখনো পূর্ণ সংখ্যা পেয়েছি, কখনো হচ্ছে যে দশমিক ভগ্নাংশ পেয়েছি। হ্যাঁ, এটাকে সসীম দশমিক বলে, যেটা আমরা আগের পাঠে শিখিয়েছি যে দশমিক আসছে অথচ মিলে গেছে। সসীম দশমিক, যেটা আমরা বলবো এই যে এগুলো দশমিক আসছে বাট মিলে গেছে, এটাও দেখো সসীম, এটাও সসীম, এগুলোকে বলা হয় অসীম। যেগুলো এই যে একই অঙ্ক বারবার রিপিট হয়ে আসছিল। তো কখনো সসীম দশমিক ভগ্নাংশ পেয়েছি। আর যেটা এই যে রিপিট হতে থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বা পৌনঃপুনিক বলা হয়। অসীম আবৃত্ত। কখনো, এটা আমরা আগের পাঠে পুরো ডায়াগ্রাম কিন্তু দেখিয়েছি বাস্তব সংখ্যা, তোমরা অবশ্যই দেখে নেবে। কখনো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ পেয়েছি। তাহলে কখনো পূর্ণ সংখ্যা পেয়েছি ফলাফল, কখনো সসীম দশমিক ভগ্নাংশ পেয়েছি যেটা দশমিক আসছে কিন্তু ভাগটা মিলে গেছে, আর কখনো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ একই অঙ্ক বারবার রিপিট হচ্ছিল। এইসব ক্ষেত্রে কিন্তু পৌনঃপুনিক দিয়ে দিতে হয়। যেমন 9.1 লিখে যে অঙ্কটা বারবার আসছে অর্থাৎ 6, ধরো যে এইটা লিখতে গেলে এইভাবে লিখতে হয় 9.16, এই 6-এর মাথার উপরে একটা ফোঁটা, হ্যাঁ, অথবা বার চিহ্ন দেওয়া হয় এইভাবে 9. এটা আছে পরের পৃষ্ঠায়, এইভাবে মাথার উপরে। আর এইটার ক্ষেত্রে যেটা করতে হয়, যখন একটা অঙ্কই বারবার রিপিট হয়, যেটা 6 হচ্ছিল, হ্যাঁ, সেটার ক্ষেত্রে একটার উপরেই পৌনঃপুনিকটা দিতে হয়। যদি দুইটা অঙ্ক রিপিট হয় 6, 7, 6, 7, তখন দুটোর হচ্ছে একবার 6, 7 লিখে দুটোর মাথার উপরেই এই ফোঁটা অথবা এই বার চিহ্নটা দিয়ে দিতে হয়। আর যখনই 3টা বা তার বেশি হয়ে যায়, যেমন এখানে দেখো 5, 7, 1, 4, 2, 8, 1, 2, 3, 4, 5, 6টা অঙ্ক, এটাও কিন্তু ঘুরে একই আসতো 5, 7, 1, 4 এইভাবে। তো এইটার ক্ষেত্রে লেখার সিস্টেম হচ্ছে, যে অঙ্কগুলো রিপিট হচ্ছে তার ফার্স্ট আর লাস্টটা মাথার উপরে পৌনঃপুনিক দিতে হয়, অর্থাৎ 8.5, 7, 1, 4, 2, 8 এই পর্যন্ত। তাহলে এই 5-এর উপরে একটা ফোঁটা হবে আর 8-এর উপরে, হ্যাঁ, অথবা বার চিহ্ন দিলে এইভাবে পুরোটার উপরে বার দেওয়া যায়। তো এটাই আমরা বললাম যে এখানে আমরা কি পেলাম আসলে পর্যবেক্ষণ করে। তো এবার আমরা দেখব সসীম এবং অসীম দশমিক ভগ্নাংশ। এখান থেকে আমরা যেগুলো শিখলাম, তো ভাগাভাগির খেলাতে তোমরা হয়তো লক্ষ্য করেছো ভগ্নাংশ থেকে দশমিকে রূপান্তর করার সময় কখনো পূর্ণ সংখ্যা হয়েছে, যেটা আমরা এখানে বললাম, কখনো দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে গেছে, যেটা আমরা দেখো ভাগাভাগিতে আমরা যেটা করেছি, এই যে এই চার্টটা দেখাই, যে কখনো পূর্ণ সংখ্যা আসছে 10,
হ্যাঁ, এটা আমরা 0.00 লিখছি যেহেতু দশমিকে চেয়েছে, এটা আসলে পূর্ণ সংখ্যাই। আবার কখনো দশমিকের পর অঙ্ক সংখ্যা শেষ হয়ে গেছে, অর্থাৎ ভাগ মিলে গেছে এটা আর এটা বা এটায়। কিন্তু কখনো যেটা হয়েছে যে অসীম চলছিল এবং একই অঙ্ক বারবার রিপিট হচ্ছিল, যেটা এইটা বা এইটা বা এইটাতে হচ্ছিল। সেই কথাগুলোই কিন্তু এখানে বলা হচ্ছে। দশমিক বিন্দুর পর অঙ্ক শেষই হচ্ছে না। তো যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পর অঙ্ক শেষ হয়ে যায় তাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। অর্থাৎ ভাগটা মিলে যায়, এই যে এটা সসীম দশমিক ভগ্নাংশ, এটাও সসীম, এটাও সসীম দশমিক ভগ্নাংশ, আর এটা তো পূর্ণ সংখ্যাই। এগুলো কিন্তু আমাদের অসীম হবে যেহেতু এটা চলতি ছিল। তো এই হলো সসীম দশমিক ভগ্নাংশের সংজ্ঞা, যে যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয়ে যায় বা ভাগটা মিলে যায় একসময়। আর যেসব সংখ্যায় দশমিক বিন্দুর পরে অঙ্ক শেষ হয় না তাকে অসীম দশমিক সংখ্যা বলে। তো এই অসীম দশমিক সংখ্যা দেখো দুই রকম আছে। হ্যাঁ, কোনো অসীম দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পরে এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হলে, অর্থাৎ একই অঙ্ক বারবার ঘুরে ফিরে আসছে, তাকে বলা হয় আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। যেটা আমরা এই যে এই ভাগটার ক্ষেত্রেও দেখেছি, যে এই যে এক আসার পরেই দেখো 6 বারবার পুনরাবৃত্তি হচ্ছিল। এই ভাগটাতেও আমরা দেখেছি যে এই দশমিকের, এটা সবসময় দশমিকের পরেই ঘটবে, 6 বারবার আসছিল। এই যে 60কে যখন আমরা 7 দিয়ে ভাগ করেছি, এখানেও দেখো 5 7 1 4 2 8, এই যে আমরা যদিও করিনি এটাই কিন্তু আসতো 5 7 1 4 2 8। তাহলে এখানে 1 2 3 4 5 6টা অঙ্ক পরপর রিপিট হচ্ছিল, পুনরাবৃত্তি হচ্ছিল। তো এইটার কথা বলা হলো কোনো দশমিক সংখ্যার দশমিক প্রকাশে দশমিকের পর এক বা একাধিক অঙ্কের পুনরাবৃত্তি হলে তাকে আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। আর যখন দেখা যাবে যে মানে একই হচ্ছে না, যেমন আমরা এখানে একটা ভাগ দেখাচ্ছি যে 22/7, এটা যদি তোমরা করো তাহলে দেখবে যে মানে ভাগ শেষ হবে না, কিন্তু একই অঙ্কের যে পুনরাবৃত্তি হচ্ছে বারবার তা কিন্তু না। 3.145714 এরকম ভ্যারাইটিস অঙ্ক আসতে থাকে, কিন্তু ভাগটা শেষ হয় না। তো সেটাকে কিন্তু আবৃত্ত বলা হবে না, সেটাকে আমরা বলবো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। অর্থাৎ আমরা যদি এইভাবে একটা লিখি, দেখো 5.1 2 3 7 9, মানে বিভিন্ন অঙ্ক ঘুরে ফিরে আসবে, কোনো ডিজাইন থাকবে না যে একই অঙ্ক বারবার আসছে, এরকম কিছু না। তো এইটাকে আমরা বলবো হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এরকম আসলে আমাদের ওই ছকে আসেনি, যার কারণে এটা এখানে বলেনি। হ্যাঁ, তো এখন এই পৌনঃপুনিক ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম বলে দেওয়া হলো। যেসব অংশের পুনরাবৃত্তি হচ্ছে তার উপরে এরকম একটা বার চিহ্ন, যে অঙ্কটা বারবার আসছে, অথবা একটা ফোঁটা, হ্যাঁ, যেটা পৌনঃপুনিক চিহ্ন বলা হয়, দিয়ে প্রকাশ করা হয়। তো বার ব্যবহারের ক্ষেত্রে পুনরাবৃত্তি হওয়া সব কয়টি অঙ্কের উপর বার দেওয়া হয়। আর পৌনঃপুনিক ব্যবহারের ক্ষেত্রে এক বা দুইটি অঙ্কের পুনরাবৃত্তি হলে প্রতিটি অঙ্কের উপরেই বার পৌনঃপুনিক ব্যবহার করা হয়। তবে একাধিক অঙ্কের পুনরাবৃত্তির ক্ষেত্রে শুধু পুনরাবৃত্তি অঙ্কগুলো প্রথম এবং শেষ অঙ্কের উপরে দিতে হয়। কিভাবে দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে 33.333, এইভাবে মানে আসতেই ছিল এটা। তো এটা যদি আমরা পৌনঃপুনিক দিই তাহলে এই 33 তো লিখতেই হবে, আর যে অঙ্কটা বারবার আসছিল সেটা একবার লিখে তার উপর পৌনঃপুনিক। আর যদি বার দিতে চাও তাহলে ওর উপরেই বার চিহ্ন। আর এখানে দেখো দুইটা অঙ্ক রিপিট হচ্ছে, 2 7 2 7, এইভাবে বারবার আসছিল। তো 1.27 লিখে যদি বার চিহ্ন দাও তাহলে মানে একবারে একটা বার চিহ্ন দুটোর উপর দিলেই হয়ে যাবে। আর যদি পৌনঃপুনিক দাও তাহলে দুটোর উপরেই আলাদা আলাদা ফোঁটা কিন্তু দিতে হবে। কিন্তু যখন এই দুইটার বেশি হয়ে যায়, যেমন এখানে দেখো 3 4 5 3 4 5 এটা আসছিল, তো একবার 3 4 5 লিখে পুরোটার উপরেই একবারে তুমি বার চিহ্ন দিতে পারো, তাহলে তিনটাই মিনিং করবে। কিন্তু যদি পৌনঃপুনিক চিহ্ন দাও তাহলে যেটা করতে হবে 0.345, মানে দুইটার বেশি হয়ে গেলে তখন এই 3 4 5, যেহেতু এখানে তিনটা অঙ্ক, এই শুরু আর শেষ এই দুইটা জায়গায় দিতে হয়, এ অটোমেটিক পেয়ে যায়, বরং এখানে দিলে ভুল ধরা হবে। আর যদি এটা বার চিহ্ন দাও তাহলে পুরোটা তিনটা মিলেই তোমাকে একটা বার চিহ্ন দিতে হবে। এই দুইভাবে প্রকাশ করা যায়। তো এরপরে আমরা হচ্ছে যে মূলদ সংখ্যায় আসছি, আমরা একটু দেখি যে এটা কত দূর আসলে করা যায়। হ্যাঁ, মূলদ সংখ্যা আমরা হচ্ছে যে পরের পার্টে গিয়ে করব। আজকের পার্ট আমরা এখানে শেষ করছি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।